4000 কিলোমিটার পাল্লার সুপার মিসাইল এখন কি ইরানের নিশানায় লন্ডন প্যারিস। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতলে ডুবিয়ে দেওয়ার সরাসরি হুমকি দিল তেহরান। আর ঠিক এই মুহূর্তে ইসলামাবাদ চাচ্ছে তাদের দেশে আবার ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করুক। তবে কি বিশ্ব আরো বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি পর্দার আড়ালে ঘটছে অন্য কিছু? সবকিছু জানবেন আজকের ভিডিওতে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা থেকে শুরু করে মার্কিন নৌবহর ধ্বংসের হুমকি, মধ্যপ্রাচ্যের বারুদ যেন এবার ইউরোপের দোরগোড়ায় পৌঁছে গেছে। এছাড়া ক্যাথলিক ধর্মগুরু পোপকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কড়া হুঁশিয়ারি নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তোলপাড়। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত সমীকরণগুলো সহজভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের এই ঘোষণা যেন শান্ত সমুদ্রে এক বিশাল পাথরের আঘাত। দীর্ঘ সময় ধরে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সীমা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার একটি অলিখিত নীতি মেনে আসছিল, যা মূলত ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু পাল্লা দ্বিগুণ করে 4000 কিলোমিটারে নিয়ে যাওয়া স্রেফ প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি কৌশলগত খেলা। এই পাল্লার অর্থ হলো তেহরান এখন চাইলে অনায়াসে বার্লিন, প্যারিস বা লন্ডনের মতো ইউরোপীয় রাজধানীগুলোকেও তাদের নিশানায় রাখতে পারবে। এটি স্পষ্টতই পশ্চিমাদের জন্য একটি কড়া বার্তা। ইরান আর কেবল আঞ্চলিক শক্তি হয়ে থাকতে রাজি নয়, তারা চতুর্থ শক্তি অলরেডি হয়ে গেছে। এই 40 দিনের যুদ্ধে সে প্রমাণ করে দিয়েছে। কেন এই সুপার মিসাইল নিয়ে এত শোরগোল? সাধারণত 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল IRBM বলা হয়। এটি এমন এক উচ্চতায় পৌঁছাতে সক্ষম যা মহাকাশের সীমানায় স্পর্শ করে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পাল্লা বাড়ানোর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রতিরোধ ক্ষমতা, কোন দেশ যেন ইরানে হামলা চালানোর সাহস না পায়, আর স্যাটেলাইট প্রযুক্তি। দীর্ঘ পাল্লার এই প্রযুক্তি আসলে মহাকাশ গবেষণার আড়ালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরির প্রাথমিক ধাপ হতে পারে। শক্তি প্রদর্শন নাকি যুদ্ধের দামামা? এটিকে কেবল শক্তি প্রদর্শন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন পরিস্থিতি ইরানকে দেওয়ালে পিঠ ঠেকে দিয়েছে। এবং দীর্ঘ 40 দিন ধরে যে যুদ্ধটা চলছিল, এখন সেটা সিজফায়ার চলছে 12 দিন থেকে 14 দিনের জন্য। এটাতে তারা বুঝে গেছে তাদের নিজস্ব এই ধরনের ক্ষেপণাস্ত্র রাখার দরকার। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত এক ঢিলে দুই পাখি মারার মতো। ইউরোপকে চাপ দেওয়া, ইরান বোঝাতে চাইছে পারমাণবিক চুক্তি বা নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ যদি আমেরিকার অন্ধ অনুসরণ করে, মানে আমেরিকাকে যদি কোনো কিছু না জেনে শুনে সমর্থন করে, তবে তাদের শহরগুলো এখন নিরাপদ নয়, তা থাকবে ইরানের টার্গেটে। আঞ্চলিক আধিপত্য, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ও পশ্চিমা সামরিক ঘাঁটি এখন ইরানের হাতের নাগালে। ইরানের এই সুপার মিসাইল পরীক্ষা একদিকে যেমন তাদের প্রযুক্তিগত সক্ষমতা জানান দিচ্ছে, অন্যদিকে বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এটি যদি সফল হয় তবে পশ্চিমা বিশ্ব এবং আরবের দেশগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার জোয়ার শুরু হতে পারে, যা আসন্ন বড় কোনো উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরানের এই ক্রমবর্ধমান সামরিক সক্ষমতাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি এটি নতুন কোনো যুদ্ধের সূত্রপাত ঘটাবে বলে আপনি মনে করেন? সুব্রত, আপনাদের মনে আসে 40 দিনের যুদ্ধের মাঝামাঝি সময় ইরান কিন্তু একটা ক্ষেপণাস্ত্র মেরেছিল 4000 কিলোমিটার কাছাকাছি। সে ক্ষেপণাস্ত্র 3000-এর বেশি, সেটা গাউসিয়া দ্বীপে যে মাত্রে, কারণ ওখানে আমেরিকা সব B2 বোম্বার প্লেনগুলো থাকতো ভারত মহাসাগরে, তাই তারা অলরেডি জানান দিয়ে দিয়েছে। এখন এটা দ্রুত 4000 কিলোমিটারের যে ক্ষেপণাস্ত্র আছে এটা দ্রুত তারা পরীক্ষায় নিয়ে যাবে। এখন দেখার বিষয় যুদ্ধবিরতির মধ্যে তারা এই পরীক্ষাটা চালায় কিনা, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে এখন যুদ্ধের দামামা। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরুদ্ধ করতে আসা মার্কিন নৌবহরকে সলিল সমাধিস্থ করার চরম হুমকি দিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধে এখন আক্ষরিক অর্থে আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। সমুদ্রের তলদেশে পাঠানো হবে মার্কিন জাহাজ। ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির প্রভাবশালী সদস্য আলাদ্দিন বুরজার্দি সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আবার
ডোনাল্ড ট্রাম্পের অবরোধের নির্দেশকে ভিত্তিহীন প্রোপাগান্ডা আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিনীদের গর্বের ওইসব যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীগুলো যদি সীমা লঙ্ঘন করে ইরানি সীমানায় ঢুকে যায়, তবে সেগুলোকে সরাসরি সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হবে। বুর্জারদের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবরোধ কার্যকর করার কোনো বাস্তব সক্ষমতা নেই এবং নাটোভুক্ত দেশগুলো এই আত্মঘাতী মিশনে আমেরিকার সঙ্গী হবে না। যে কোনো আগ্রাসনে কঠোর প্রত্যাঘাতের বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্ব এই ইস্যুতে বিন্দুমাত্র নমনীয় হতে নারাজ। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক হুঙ্কার দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে যে কোনো বিদেশি আগ্রাসন কেবল উত্তেজনা নয়, বরং আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেবে। আগ্রাসনকারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তেহরান এক মুহূর্ত দ্বিধা করবে না। ইরানি কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ কেবল যুক্তরাষ্ট্রের পরাজয় গ্লানি বাড়াবে। তাদের দাবি, হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীক। এই অঞ্চলে মার্কিন উপস্থিতিকে একটি ব্যর্থ সামরিক জুয়া হিসাবে দেখছে ইরান। ইরানের তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের নীল জলরাশিতে যখন বারুদের গন্ধ এখনও টাটকা, তখনই বিশ্ব রাজনীতিতে বইছে নতুন এক আলোচনার হাওয়া। 14 দিনের সাময়িক যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে আসার আগে আবারও সংলাপে বসার তোড়জোড় শুরু করেছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ইরান, এই বলে পশ্চিমা মিডিয়ায় খবর আসছে। গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফায় বৈঠকটি কোনো ফল ছাড়া শেষ হলেও কূটনীতির টেবিলে হার ছাড়তে নারাজ কোনো পক্ষেই। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে পর্দার আড়ালে ইতিমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার প্রস্তুতির ঘনঘটা। ইসলামাবাদ কেন প্রথম পছন্দ? ব্যর্থতার তিক্ত স্বাদ পাওয়ার পরও আলোচনার দ্বিতীয় ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে বেছে নিতে চাইছে দুই দেশ। যদিও আগের 21 ঘন্টার ম্যারাথন বৈঠকে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়েছিল, তবুও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক চ্যানেলগুলো সচল রাখার বিষয়ে এক ধরনের নিঃশব্দ সম্মতি দেখা গেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার পাহাড়সম দূরত্ব ঘোচাতে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। একটু আমরা আগে ফিরে যাই, যেখানে আপনার ওমান এই মধ্যস্থতা করছিল সে যুদ্ধটা শুরু হওয়ার আগে। 6 থেকে 27 ফেব্রুয়ারি টানা 21 দিনের ব্যর্থ সংলাপ। 28 ফেব্রুয়ারি শুরু হয় মার্কিন অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোডিং লায়ন। যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের টানা 37 বছরের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ধূলিসাৎ হয় তেহরানের অনেক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। 7 এপ্রিল যুদ্ধের 39তম দিনে মানবিক কারণে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। অনিশ্চয়তার দোলাচলে বিশ্ব। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত 2 দশকে সংঘাত এখন চূড়ান্ত রূপ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান জ্বলতে শুরু করেছিল মার্কিন ও ইসরায়েলি গোলার আঘাতে। এবারও যদি ইসলামাবাদ বৈঠক থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত না আসে, তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইরান কি আবারও রণক্ষেত্রে পরিণত হবে? বিশেষজ্ঞদের মতে ইরানের শীর্ষ নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে তেহরান এখন কিছুটা সময় নিতে চাইছে। অন্যদিকে ওয়াশিংটনও চাইছে সামরিক শক্তির পাশাপাশি কূটনীতিক চাপে ইরানকে কোণঠাসা করতে। পরবর্তী সংলাপ কি পারবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে যুদ্ধের কালো মেঘ সরাতে, নাকি এটি কেবল আরও বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা? পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদের সেই রুদ্ধদ্বার কক্ষের দিকে। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ট্রাম্প মানে যেন বারুদের স্তূপ, আর তাতে এবার অগ্নিসংযোগ করলেন খোদ ক্যাথলিক জগতের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ লিওকে আক্রমণ করে। ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ চাঁচাছোলা এবং অশালীন মন্তব্য এবার বিঁধেছে ভ্যাটিকানের হৃদয়, যা সইতে পারেনি ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খ্রিস্টীয় মূল্যবোধের কড়া সমর্থক মেলোনি রীতিমতো ফুঁসে উঠে জানিয়ে দিয়েছেন, পোপের গায়ে কাদা ছেটানো কোনোভাবে বরদাস্ত করা হবে না। ট্রাম্পের তোপ দুর্বল পোপ ও পারমাণবিক বিতর্ক। সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্পের বাক্যবাণ ছিল উত্তপ্ত সীসার মতো। তিনি পোপকে সরাসরি দুর্বল এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত বলে এক প্রকার গালাগালি করেছেন। ট্রাম্পের মূল আপত্তির জায়গা ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে পোপের অবস্থান। ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি পারমাণবিক অস্ত্রধারীদের প্রতি নমনীয়। তিনি চান আমরা সেই সব দেশের সাথে হেলাফেলা করি যারা পুরো বিশ্বকে ধ্বংস করার জন্য উন্মুক্ত হয়ে আছে। ট্রাম্পের দাবি, পোপের এই শান্তিবাদী মনোভাব আসলে বিশ্ব নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্যের পর চুপ থাকেনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
কূটনীতিক শিষ্টাচারে তোয়াক্কা না করে তিনি ট্রাম্পের কড়া সমালোচনা করেন। মেলানির মতে পোপের কাজই হলো যুদ্ধের নিন্দা করা এবং শান্তির কথা বলা, যা ট্রাম্প অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান, যুদ্ধের বিরুদ্ধে কথা বলা এবং শান্তির ডাক দেওয়াটাই তার স্বাভাবিক এবং সঠিক দায়িত্ব। বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতার এই বাদানুবাদে এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। একদিকে ট্রাম্পের উগ্র জাতীয়তাবাদ ও শক্তির দম্ভ, অন্যদিকে মেলানির ধর্মীয় সংহতি ও ঐতিহ্যের সুরক্ষা। এই দ্বন্দ্বে ভ্যাটিকান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক কোন তলানিতে গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। তবে বিশ্লেষকরা বলছেন, পোপের মতো স্পর্শকাতর ব্যক্তিত্বকে নিয়ে ট্রাম্পের এই অশালীন চাল তার জন্য হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি এবং ইসলামাবাদের ট্রাম্পের এই গোপন বৈঠক কি সত্যি বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি এটি ধ্বংসের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও বিশ্ব রাজনীতি সম্পর্কে সচেতন করুন। আর যারা এখনও আমাদের খবর সংযোগ পরিবারের সাথে যুক্ত হননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আন্তর্জাতিক রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন খবর সংযোগের সাথে। আল্লাহ হাফেজ।